আমরা আজকে 50টা এমসিকিউ নিয়ে কথা বলবো হিস্টোলজির। তো চলেন দেখি কি কি আসে। আমাদের প্রথম এমসিকিউ একটা, যে সারফেস মডিফিকেশন অফ এ সেল, আর কয়েকটা অপশন দেওয়া আছে। এটা যখন উত্তর দিতে থাকবেন তখন মাথায় যেন এরকম করে চিন্তাগুলো আসে, যেমন ভিলাই। ভিলাই এই জিনিসটা হচ্ছে আপনার মিউকোজাল একটা ফোল্ড, এটা সেলের সারফেসের কোনো মডিফিকেশন না। আবার সিলিয়াটা সেলের সারফেসের একটা মডিফিকেশন, মানে সেলের দুইটা সারফেস থাকে, একটা অ্যাপিক্যাল সারফেস, একটা বেজাল সারফেস। তো অ্যাপিক্যাল সারফেস থেকে এখান থেকে একটা যে ছোট ছোট অনেকগুলো ফোল্ডিং হয় সেগুলো মাইক্রোভিলাই। আর সিলিয়ার ক্ষেত্রে একটা মানে লেজের মতো একটা বের হয়, কিন্তু সেটা অনেক বেশি লম্বা না। ফ্লাজেলা সেটা আবার হুইপ লাইক, চাবুকের মতো অনেক লম্বা। এটাও সেলের সারফেসের একটা মডিফিকেশন হয়ে সেটা চাবুকের মতো অনেক বড় হয়ে যায়। কিন্তু রোগী এটা আবার আপনারা যখন অ্যাবডোমিনাল ভিসেরাগুলো করবেন তখন দেখবেন যে রোগী হচ্ছে স্টমাকের যে ফোল্ড, ওয়ালের যে ফোল্ডটা, এটা হচ্ছে রুগী। তো এটা স্টমাকের পুরো ওয়ালের ফোল্ড। আর স্টমাকের ওয়ালের মধ্যে 4টা লেয়ার থাকে, তার মধ্যে যে মিউকোজার মধ্যে থাকে হচ্ছে আপনার সেল, সেলগুলো এপিথেলিয়ামের ওখানে থেকে সেল, অনেকগুলো সেল। তাহলে দেখেন রুগী কত বড় একটা জায়গা আর সেলের পোর্শনটা কত ছোট একটা জায়গা। তাহলে রুগীও এটা সারফেস মডিফিকেশনের অংশ হবে না। মাইক্রোভিলাইটা এটা কি? এইটা হচ্ছে সেলের অ্যাপিক্যাল সারফেসের অনেক নিউমেরাস ফোল্ডিং থাকে, হ্যাঁ, অ্যাবজর্পটিভ এরিয়া বাড়ানোর জন্য। ঠিক আছে, অলমাইটি যেখানে যেখানে জায়গা কম সেখানে সবকিছু ফোল্ড করে দিয়েছে। সেলের অ্যাপিক্যাল সারফেসের ওখানে জায়গা কম, কাজে ফোল্ড করে দিয়েছে। হ্যাঁ, কাজে এইটা একটা সারফেস মডিফিকেশন হবে। তো এইখানে আমরা তাহলে আমার মনে হচ্ছে যে সিলিয়া থাকবে, ফ্লাজেলা থাকবে, মাইক্রোভিলাই থাকবে, এই তিনটা ট্রু হবে। এছাড়াও আর কি সারফেস মডিফিকেশন আছে? আর একটা আছে স্টেরিওসিলিয়া। আপনাদের হয়তো মনে আছে স্টেরিওসিলিয়া এক ধরনের সারফেস মডিফিকেশন, এবং স্টেরিওসিলিয়াটা আমরা ইউজুয়ালি পাবো হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের লাইনিং এপিথেলিয়াম, সেখানে পাবো স্টেরিওসিলিয়া। এছাড়াও আমরা আরো পেতে পারি স্পেশালি ইনার এয়ারে স্টেরিওসিলিয়া পেতে পারি, যেখানে তারা মোশন ডিটেক্টিং একটা অর্গান হিসেবে কাজ করে। তাহলে দেখি আমাদের কম্পিউটার কি বলে। তাহলে ভিলাই আমাদের সারফেস মডিফিকেশন না, সিলিয়া মডিফিকেশন, সারফেস মডিফিকেশন, ফ্লাজেলা সেল সারফেস মডিফিকেশন, রোগীটা আবার না, কারণ স্টমাকের ওয়াল ফোল্ডিং, মাইক্রোভিলাইটা সারফেস মডিফিকেশন। স্যার আমরা হচ্ছে মাইক্রোভিলাইকে সারফেস মডিফিকেশন বলতেছি, তাহলে ভিলাইকে বলতেছি না কেন? ও মানে দুটার আচ্ছা, মধ্যে ডিফারেন্স। তাহলে আপনার কথার উত্তর এইভাবে করে দেওয়া যায় কিনা, এটাকে স্টপ শেয়ার করে আমি এইখানে শেয়ার করি। এখানে দেখেন, এখানে দেখেন আমি আমি হাতে আঁকার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন তো না জি উত্তরটা? স্যার। হ্যাঁ, এই যে জি স্যার। এখানে একটা সেল, এখানে একটা সেল, এখানে একটা সেল। আবার এই পাশে দেখেন অনেকগুলো লেয়ার, এ একটা লেয়ার, এ একটা লেয়ার, এ একটা লেয়ার, এ একটা লেয়ার। এই লেয়ার গুলো হচ্ছে আপনারা যে কয়েকদিন পরে পড়বেন যে যে এটা একটা লেয়ার গুলো যদি ধরি তাহলে সেখানে 4টা লেয়ার আছে, একদম বাইরের থেকে সেরাস, তারপর হচ্ছে মাসকুলার, তারপর সাবমিউকাস, তারপরে মিউকাস। মিউকাসের লেয়ারটা এরকম করে ভাঁজ হয়ে যায়, ফোল্ড হয়ে যায়। আচ্ছা, ফোল্ড হওয়ার পরে এপিথেলিয়ামটা কোথায় থাকে বা সেলগুলো কোথায় থাকে? লেয়ারে। এই মিউকোজাল লেয়ারের এই যে এইখানে দেখেন মিউকোজাল লেয়ারের উপর দিয়ে থাকে এরকম করে সেলগুলো। ঠিক আছে, আচ্ছা। এখন মাইক্রোভিলাইটা হচ্ছে এই সেলের উপরের যে এরকম করে ফোল্ডিং, সেলের উপর অনেকগুলো ফোল্ডিং, মাইক্রোভিলাই মানে সেলের সারফেসের মডিফিকেশন। কিন্তু এই যে ভিলাই, এই ভিলাইটা কি এখানে কি বিরাট একটা সেল আছে যে তার উপর থেকে এরকম করে ফোল্ড হয়ে গেছে? না, নাই। তাহলে ভিলাইটা এই সেল সারফেস মডিফিকেশনের মধ্যে পড়বে না, কিন্তু মাইক্রোভিলাইটা পড়বে। আবার সিলিয়া দেখেন, সিলিয়া কিন্তু সেল সারফেস থেকে একটা পোর্শন এরকম করে উঠেছে। ফ্লাজেলা সেল সারফেস থেকে এরকম একটা পোর্শন এরকম করে উঠেছে। কাজে সিলিয়া, ফ্লাজেলা এগুলো পড়বে, মাইক্রোভিলাই পড়বে, কিন্তু ভিলাইটা সম্পূর্ণ একটা আলাদা জিনিস। আমি কি বুঝতে পেরেছি আপনাকে? জি স্যার। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ আমরা স্যার। পরের পরেরটাতে চলে যাই। রিগার্ডিং টিস্যু প্রিপারেশন ফর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। হ্যাঁ, এটা একদম প্রথম ক্লাসের কথা মনে আছে কিনা আপনাদের? টিস্যু প্রিপারেশনে আমরা একটু কথা বলেছিলাম, যেখানে কি ছিল, কেমন করে টিস্যু প্রিপারেশন করেছিলাম, তারপর সেটাকে ফিক্স করেছিলাম কি দিয়ে? ফরমালিন দিয়ে। ফরমালিন দিয়ে ফিক্স করা হয়। ফরমালিন দিয়ে ফিক্স করলে কি হয়? টিস্যুটা হার্ডেন হয়ে যায়, শক্ত হয়ে যায়। কেন শক্ত হয়? কারণ হচ্ছে টিস্যুর মধ্যে যে প্রোটিন স্ট্রাকচার গুলো আছে সেগুলো ব্রেকডাউন হয়, ব্রেকডাউন হয়ে একটা হার্ড একটা স্ট্রাকচার হয়, যাতে পচন না ধরায়। হ্যাঁ,
এরপরে কি ডিহাইড্রেশন, এরপরে কি করেছি, ডিহাইড্রেশন করেছি। ডিহাইড্রেশন মানে হচ্ছে ওয়াটারকে রিমুভ করে দিয়েছি। তারপরে কি করেছি, ক্লিয়ার করেছি। কি দিয়ে ক্লিয়ার করেছি, জাইলিন দিয়ে ক্লিয়ার করেছি, জাইলিন দিয়ে ক্লিয়ার করেছি। এরপরে কি করেছি, এরপরে তাকে আমরা ইমপ্রেগনেশন করেছি প্যারাফিন দিয়ে, তারপরে এমবেডিং করেছি প্যারাফিনের মধ্যে, তারপরে হচ্ছে মাইক্রোটমি কেটেছি। হ্যাঁ, এটা একটা ধারণা দিয়ে নিলাম। এখন আসেন দেখি এখানে ওরা কি বলছে। জাইলিন ইজ ইউজড অ্যাজ ফিক্সেটিভ। জাইলিন কি ফিক্সেটিভ ইউজ হয়? না, হয় না। আমার যদি একটু সময় থাকতো তাহলে আমি আপনাদের কাছ থেকে এভাবে করে জিজ্ঞেস করে করে নিতাম, কিন্তু যেহেতু সময় নাই আমি বলে যাচ্ছি, তাছাড়া সময় পাবো না শেষ পর্যন্ত। তো জাইলিন ফিক্সেটিভ হিসেবে ইউজড হয় না। আপনারা মনে মনে আমার আগেই উত্তর ভেবে রাখবেন, কেমন? যেহেতু আমি আগে একটু বলে রাখছি। তাহলে ফিক্সেটিভ হিসেবে ইউজ হয় কে? ফরমালিন ইউজড হয়। জাইলিনটা কি হিসেবে ইউজ হয়? ক্লিয়ারিং এজেন্ট হিসেবে ইউজ হয়। তারপরে ডিহাইড্রেশন মিন্স রিমুভাল অফ ওয়াটার, এইটা ঠিক আছে। ডিহাইড্রেশন মানে ওয়াটারকে রিমুভ করে দেওয়া। ফিক্সেটিভ মেক্স টিস্যু ক্লিয়ার। ফিক্সেটিভ কি টিস্যুকে ক্লিয়ার করে? না। কে ক্লিয়ার করে? জাইলিন। ওই যে একটু আগে বললাম জাইলিন ক্লিয়ারিং এজেন্ট। এরপরে প্যারাফিন ইজ ইউজড ফর এমবেডিং। হ্যাঁ, এইটা ঠিক আছে, প্যারাফিনেই এমবেডিং করা হয়। স্টেইনিং ইজ এসেনশিয়াল ফর মেকিং কন্ট্রাস্ট ইন ভিজিবিলিটি। হ্যাঁ, এখানে ইন হবে। তো ভিজিবিলিটির জন্য স্টেইনিংটা ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা যদি এখন টিস্যু প্রিপেয়ার করি, ওখানে কোনো আলাদা আলাদা রং করা নাই, সবই একরকম দেখতে। আমরা কি বুঝতে পারবো কোনটা সেল, কোনটা নিউক্লিয়াস, কোনটা সেল মেমব্রেন, কোনটা সাইটোপ্লাজম? পারবো না। তাহলে স্টেইনিং করার ফলে কোনোটা নীল হয়, কোনোটা লাল হয়। তখন আমরা বুঝতে পারি, ও ওই যে নীলটা এটা মনে হয় নিউক্লিয়াস, আর লালটা এটাই হবে সাইটোপ্লাজম। দেখে আমাদের আছে জাইলিন ফিক্সেটিভ না, ওটা ক্লিয়ারিং এজেন্ট। ডিহাইড্রেশনটা ঠিক আছে, রিমুভাল অফ ওয়াটার। ফিক্সেটিভ টিস্যুকে ক্লিয়ার করে না, ওটা টিস্যুকে হার্ড করে। প্যারাফিন ইউজ করা হয় এমবেডিং এর জন্য, আর স্টেইনিং কন্ট্রাস্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তা আমি প্রত্যেকটা প্রশ্নে আর বুঝতে পারছেন কিনা জিজ্ঞেস করছি না। আপনারা যদি না বুঝতে পারেন আমাকে মেইল অ্যাড্রেসে, আমার মেইলে আমাকে মেইল করবেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য সেল সাইকেল। সেল সাইকেল নিয়ে এমসিকিউ আসতে পারে। সেল সাইকেলের এমসিকিউ গুলো বলার আগে একটু বলি, সেল সাইকেল আপনাদের মনে আছে কিনা, যে প্রত্যেকটা সেল একটা সাইক্লিক্যাল পিরিয়ডের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, এখানে এই সাইকেলটার দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে ইন্টারফেস থাকে, একটা হচ্ছে ডিভিশনাল স্টেজ থাকে, তাই না? ইন্টারফেসের ওখানে তিনটা পোর্শন থাকে, কি? G1, S আর G2। তারপরে হচ্ছে এম ফেজ বা ডিভিশনাল ফেজ। এখন এই সেল সাইকেলের মধ্যে G1 কি হয়, সেলটা গ্রোথ হয়। হ্যাঁ, একটা ডিভিশন হওয়ার জন্য তাকে যতখানি বড় হতে হয়, তার অর্গানালি গুলোকে যত বড় করতে হয়, যত নাম্বারে কনভার্ট করতে হয়, ডাবল করতে হয়, সেগুলো সে করে G1 ফেজে। এস ফেজে কি হয়? এস ফেজে হচ্ছে ডিএনএ সিনথেসিস হয়। সিনথেসিসের এস ফেজে, এস, হ্যাঁ, নামটাও এস, মানে সিনথেসিস, আর এস ফেজ মিল আছে, ডিএনএ সিনথেসিস হয়। তারপরে কি হয়? G2 ফেজ। G2 ফেজে ফার্দার এখানে ডিএনএ সেল ডিভিশনে যাওয়ার জন্য ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেটেড আছে কিনা সেগুলো দেখা হয়, মানে ফার্দার চেক করে তারপরে তাকে এম ফেজে নিয়ে যাওয়া হয়। এখন আরেকটা ফেজ আছে G0 ফেজ। এটা হচ্ছে যে সেলগুলো ডিভাইড করে না, হ্যাঁ, মানে তারা সেল ডিভিশনে অংশগ্রহণ করবে না, তখন তারা G1 থেকেই জিও ফেজ বা G0 ফেজ চলে যায়। আচ্ছা, আর এই পুরো সেল সাইকেলটা হতে কতক্ষণ সময় লাগে? এটা হচ্ছে পুরো যে আপনার ইন্টারফেসটা, এখানে G1 আর G1 ফেজটা কমপ্লিট হতে 25 ঘন্টা লাগে আপনাদের জানকুইরা বই অনুযায়ী। এক এক বইয়ে এক এক রকম ঘন্টার হিসাব লেখা আছে। এস ফেজে এখানে 8 ঘন্টা লাগবে, আর মাইটোসিসের ক্ষেত্রে বা ডিভিশনাল স্টেজের ক্ষেত্রে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। মানে টোটাল হিসাব করলে দেখা যায় যে 35 বা 36 ঘন্টা এরকম করে লাগছে। তাহলে আসেন দেখি আমরা আমাদের G phase include DNA synthesis, না, S phase include DNA synthesis. Non-dividing cell remain in G phase, GO phase, হ্যাঁ ঠিক আছে। Synthesis occur in S phase, না, DNA synthesis হয়। Need 30 to 40 hours to complete, এটা ঠিক আছে। Consist of interphase and divisional phase, হ্যাঁ এটাও ঠিক আছে। তাহলে আমাদের উত্তর ঠিক আছে। পরের প্রশ্ন, the urinary bladder is lined by, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। ইউরিনারি ব্লাডার ইজ লাইন বাই কি কি এপিথেলিয়াম। এখন এইটা দিয়ে মুখস্থ করবেন না, আপনাদের মাথায় খেলবে এরকম করে যে ইউরিনারি ব্লাডারে কি থাকে, ইউরিন থাকে, যেটা কি সাইটোটক্সিক। লাইন যে টিস্যুগুলো, হ্যাঁ সেগুলো, সেলগুলোকে সেগুলো এই ইউরিনটা নষ্ট করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তখন আপনাদের মাথায় আসবে তাহলে কোন এপিথেলিয়ামটা আমার আন্ডারলাইং স্ট্রাকচারকে পটেনশিয়ালি সাইটোটক্সিক এলিমেন্ট থেকে রক্ষা করে। আপনাদের তখন মাথায়, হ্যাঁ ট্রানজিশনাল এপিথেলিয়াম, এইটার একটা কাজ হচ্ছে এই কাজ।
হ্যাঁ, কিন্তু সিম্পল কিউবারাল এপিথেলিয়াম এটা কি তাই করে? না, করে না, এটা হচ্ছে সিক্রেশন করে। আবার ওভারির ক্ষেত্রে তারা কাভারিং এপিথেলিয়াম হিসেবে থাকে। আবার সিম্পল কলামনার এপিথেলিয়াম, ওদের কাজ কি? ওদের কাজ অ্যাবজর্পশন করা, সিক্রেশন করা, ঠিক আছে। আবার কি সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ওদের কাজ কি? ডিফিউশন করা। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, স্ট্র্যাটিফাইড যেখানেই প্রোটেকশন সেখানে। তাহলে আমার এই সবগুলো অপশনের মধ্যে মিললে হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। আমাদের কম্পিউটার কি বলে? হ্যাঁ, ট্রানজিশনাল এপিথেলিয়ামটা ট্রু, বাকি সবগুলো হয়তো ফলস হবে। মিলে যাচ্ছে। এটা মাইটোটিক টাইপ অফ সেল ডিভিশন অকার্স ইন দা, সেল ডিভিশন দুই রকমের আছে, একটা মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। মাইটোসিস টাইপ অফ সেল ডিভিশন এটার কোথায় হয়? এটা সোমাটিক সেলে হয়, ঠিক আছে। মানে ফার্টিলাইজড হওয়ার পরে তারপরে সেই সেলটার যত ডিভিশন হয় সব হয় মাইটোসিস্টিক, মাইটোটিক ডিভিশন, মাইটোটিক ডিভিশন, মাইটোটিক ডিভিশন, মাইটোটিক ডিভিশন। পরে এই প্রথম দিকের যে মাইটোটিক ডিভিশন গুলো হয় সেখানে সেল সাইজ ছোট হয়, যেটার নাম স্পেশাল নাম আছে, একটা ক্লিভেজ টাইপ অফ ডিভিশন। হ্যাঁ, আপনারা মানে হয়তো পড়ে ফেলেছেন। আর এছাড়া সাধারণত মাইটোসিস টাইপ মাইটোটিক ডিভিশনের ক্ষেত্রে যে মাদার সেল থেকে যদি ডটার সেল হয় তারা আইডেন্টিক্যাল হয়, একই রকম হয়, ঠিক আছে। শুধু দেখতে একই রকম না, তাদের ক্রোমোজোমাল কন্টেন্ট একই রকম হয়। মাদার সেলেও যদি 46টা ক্রোমোজোম থাকে, ডটার সেলেও ওই একই রকমই 46টা ক্রোমোজোম থাকবে। 46টা ক্রোমোজোমের মধ্যে 44টা থাকবে হচ্ছে অটোজোম, আর 2টা থাকবে হচ্ছে সেক্স ক্রোমোজোম। তো কোথায় হয় এটা? সোমাটিক সেল আমরা পেলাম। আর একটা জায়গায় হয়, আর একটা জায়গায় কোথায়? প্রাইমোরডিয়াল জার্ম সেল। এটা কিন্তু প্রাইমারি না, সেকেন্ডারি না, প্রাইমোরডিয়াল। এই নামটা মনে রাখবেন। প্রাইমোরডিয়াল মানে প্রাইমারিরও আগে, একবারে আর্লি স্টেজে। হ্যাঁ, কেন সেখানে মাইটোসিস হতে হবে? কারণ ধরেন যে অনেকগুলো স্পার্ম তৈরি হতে হবে, তো স্পার্মের ডিম ফুটেছে মনে করি আর কি, ঠিক আছে। তো সেখানে যদি অনেকগুলো ডিম থাকে তাহলে না সেখান থেকে আস্তে আস্তে অনেকগুলো স্পার্ম তৈরি হবে। আমি যদি একদম আর্লি স্টেজে সেখানে যদি ডিভিশনাল, আমার ডিভিশন, রিডাকশন ডিভিশন যেটা মিওসিস, সেটাই শুরু করে দিই, তাহলে তো শুরু থেকেই কমতে কমতে মানে পরবর্তীতে স্বল্প কয়েকটা স্পার্ম তৈরি হবে। এরকম তো আমরা চাচ্ছি না, আমাদের অনেকগুলো স্পার্ম তৈরি করতে হবে। তখন এই জন্য যে আর্লি স্টেজের যে স্টেজের ক্ষেত্রে জার্ম সেলগুলো, প্রাইমোরডিয়াল জার্ম সেল, সেইখানে হচ্ছে মাইটোটিক ডিভিশন হয়। মাইটোটিক ডিভিশন হয়ে অনেকগুলো সেল পপুলেশন হয়, তারপরে আস্তে আস্তে তারা রিডাকশন ডিভিশনের যে স্টেজ সেখানে তারা ঢুকে পড়ে। যেটা খেয়াল রাখবেন, সোমাটিক সেল, প্রাইমোরডিয়াল জার্ম সেল। কিন্তু প্রাইমারি ওসাইট না, এখানে হবে না। প্রাইমারি স্পার্মাটোসাইট না, হবে না। স্পার্ম এখানে তো হবেই না। তাহলে দেখি আমাদের কম্পিউটার কি বলে। হ্যাঁ, প্রথম দুইটা ঠিক আছে এবং পরের তিনটাই ফলস হওয়ার কথা। পরের প্রশ্নে চলে যাই। গবলেট সেলস আর প্রেজেন্ট ইন দা, কোথায়? খুব আসে এই প্রশ্নগুলো, খুব আসে। গবলেট সেল, গবলেট সেলটা কি? এটা হচ্ছে ইউনিসেলুলার একটা গ্ল্যান্ড। হ্যাঁ, গ্ল্যান্ড সেলের নাম্বারের উপর ভিত্তি করে দুই রকমের, ইউনিসেলুলার আর হচ্ছে মাল্টিসেলুলার। ইউনিসেলুলার গ্ল্যান্ডের নাম হচ্ছে গবলেট সেল। শেষে সেল, শেষে কিন্তু গবলেট গ্ল্যান্ড না, হওয়া উচিত ছিল তাই, কিন্তু শেষে সেল, একটা সেল তো, এজন্য গবলেট সেল নাম রেখেছে। তো গবলেট সেলের কাজটা কি? এই সেলের মধ্যে থাকে হচ্ছে মিউকাস, মিউকাস থাকে। তো এই মিউকাসটা হচ্ছে আপনার সিক্রেশনের মাধ্যমে ভেতরের কন্টেন্টকে তারা স্লিপারি করে, ঠিক আছে। তো এটা কোথায় থাকা লাগবে বলেন তো? এটা থাকা লাগবে হচ্ছে যেখানে স্টমাকে কি হয়, খাবার ডাইজেশন হয়, তাই না? তো এইখানে কি আর মানে এই গবলেট সেলের দরকার আছে? নাই। আইলিয়ামে, আইলিয়ামে, হ্যাঁ, যখন সবকিছু অ্যাবজর্পশন হয়ে গেল খাবারের থেকে, যে জন্য আমি বেশিরভাগ অ্যাবজর্পশন হচ্ছে আইলিয়ামে, অ্যাবজর্পশন হচ্ছে আইলিয়ামের শেষের দিকে গিয়ে, ওইখান থেকে এখন কি করতে হবে আমাদেরকে? ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে অ্যাবজর্পশন হয়ে গেছে, এখন এটাকে বাইরে বের করে দিতে হবে আলটিমেটলি একটা লম্বা পথ পার করে, তাই তো। ওইখান থেকে গবলেট সেল বেশি থাকে এবং শুরু হয় আর কি। তারপরে অ্যাসেন্ডিং করুন, সেখানেও থাকবে, ট্রান্সভার্স করুন, ডিসেন্ডিং করুন, পুরো লার্জ গার্ড জুড়েই গবলেট সেলটা থাকবে। আর ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার থাকে যে ইউরিন, ইউরিনকে তো আর মিউকাস সিক্রেশন দেওয়ার কোনো দরকার নেই। আর একটা হচ্ছে আপনার ব্রঙ্কাস, এইখানে এই ব্রঙ্কাসের এখানে কিছু গবলেট সেল থাকবে, আইলিয়ামে আছে, অ্যাসেন্ডিং কোলনেও আছে, ইউরিনারি ব্লাডারে নাই, ব্রঙ্কাসে আছে। আসেন পরেরটাতে চলে যাই। সেরাস সিক্রেশনস আর প্রেজেন্ট ইন দ্যাট। সেরাস সিক্রেশন আর যে মিউকাস সিক্রেশন, সিক্রেশনের দুই ধরনের ন্যাচার আছে। একটা সেরাস, যেটা হচ্ছে ওয়াটারি,
সেরাস সিক্রেশন কোথায় পাবো আমরা? আপনারা মনে করেন তো প্যারোটিড গ্ল্যান্ডের সিক্রেশনের কথা, যখন আপনারা তেঁতুল খেয়েছেন তখন মুখের মধ্যে যে ওয়াটারি একটা সিক্রেশন হয়েছে না, প্যানক্রিয়েটিক অ্যাসিনাই। প্যানক্রিয়েটিক অ্যাসিনাইয়ের যে সিক্রেশন গুলো, এগুলো সেরাস টাইপের। হ্যাঁ, গবলেট সেল না, একটু আগে বললাম গবলেট সেলের সিক্রেশনটা হচ্ছে মিউকাস টাইপের। ব্রুনার্স গ্ল্যান্ড, ব্রুনার্স গ্ল্যান্ড থাকে কোথায়? এটা থাকে হচ্ছে স্টমাকের ঠিক পরেই ডিউডেনামে, ডিউডেনামে থাকে ব্রুনার্স গ্ল্যান্ড। এখন ব্রুনার্স গ্ল্যান্ডের কাজটা কি করবে তারা? তারা হচ্ছে স্টমাকের যে অ্যাসিড কাইন্ডটা, হ্যাঁ, সেটা যখন ডিউডেনামে আসবে তখন সেটাকে তাদের অ্যালকালাইন করতে হবে, নিউট্রালাইজ করতে হবে। এই জন্য ব্রুনার্স গ্ল্যান্ডে এই মিউকাস টাইপ অফ সিক্রেশন থাকা লাগবে, কারণ তাকে এই অ্যাসিড কাইমকে নিউট্রালাইজ করতে হবে। ঠিক আছে, তাহলে ব্রুনার্স গ্ল্যান্ডে আপনার মিউকাস টাইপ, এখানে সেরাস থাকবে না। ল্যাক্রিমাল গ্ল্যান্ড, যখন কান্না করেছেন, হ্যাঁ, মনে করেন তো হাতে চোখের পানি নিয়ে দেখেছেন কখনো যেটা ওয়াটারি না স্লিপারি? ওয়াটারি। তাহলে চলেন আমরা পেলাম এখান থেকে প্যারোটিড, প্যানক্রিয়েটিক, আর হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ড। দেখি আমাদের কম্পিউটার কি বলে। ঠিক আছে, গবলেট সেল না, কারণ এখানকার সিক্রেশন হচ্ছে মিউকাস টাইপের, ব্রুনার্স গ্ল্যান্ডের সিক্রেশন মিউকাস টাইপের, ল্যাক্রিমালেরটা সেরাস টাইপের। পরের প্রশ্নে যাই। এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইজ কনসিস্ট অফ, এই প্রশ্নটা কিসের? যে কানেকটিভ টিস্যু, এটা কি দিয়ে তৈরি? হ্যাঁ, কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু, হ্যাঁ, কানেকটিভ টিস্যু থেকে এসেছে। তো কানেকটিভ টিস্যুর প্রথম পোর্শনটা যদি চিন্তা করি তাহলে কি হবে, যে কানেকটিভ টিস্যু কম্পোস্ট অফ, এটা হচ্ছে সেল আর হচ্ছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, তাই না? তাহলে এখান থেকেই তো সেল বাদ হয়ে গেল, না সেল হবে না। তাহলে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে কি থাকবে? ফাইবার থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে, ফাইবার থাকবে, গ্রাউন্ড সাবস্টেন্স থাকবে। আর বাকি যে দুইটা আছে, ব্লাড ভেসেলস আর হচ্ছে নিউরন, এই দুটো ওই এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে থাকে, কিন্তু সেটাকে কনসিস্ট করে না, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সকে তারা তৈরি করে না। যেমন একটা ঘর তৈরি করা হচ্ছে, এখন ইট দিয়ে ঘরের ওয়াল তৈরি করা হচ্ছে, তৈরি টৈরি করে ভেতরে মানুষ থাকতেছে, একটা মানুষ তার ওয়ালের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে থাকে না। ওই রকমই ব্লাড ভেসেল, নিউরন, ওগুলো কানেকটিভ টিস্যু ওই সেলুলার ম্যাট্রিক্সের মধ্যে থাকে, এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সের মধ্যে, কিন্তু তারা ওটাকে তৈরি করে না। তাহলে কি কি হবে? ফাইবার আর গ্রাউন্ড সাবস্টেন্স। দেখি আমাদের কম্পিউটারের উত্তর দেখি। হ্যাঁ, ঠিক আছে। আপনাদের এখানে কনফিউশন হতে পারে, সেলকে আপনারা ট্রু দিয়ে দিতে পারেন, তাহলে সেলকে দিবেন না, কেমন? তো মেমব্রেন বাউন্ড অর্গানেলি, স্যার, এটাও খুব কমনলি আসে, মেমব্রেন বাউন্ড অর্গানেলি। এটা আবার সেলে চলে গেছি, সেল চ্যাপ্টারে মেমব্রেন বাউন্ড অর্গানেলি আছে, নন মেমব্রেনাস অর্গানেলি আছে, এটাকে মেমব্রেনাস অর্গানেলিও বলে, তাই তো? এটা অনেকটা রিকল টাইপের, মুখস্থ করার মতো, যে মাইটোকন্ড্রিয়া এটা একটা মেমব্রেন বাউন্ড অর্গানেলি, হ্যাঁ, কিন্তু রাইবোজোম না, এইটা মেমব্রেন বাউন্ড না। লাইসোজোম, হ্যাঁ, লাইসোজোম মেমব্রেন বাউন্ড, ওই যে গোল্লা গোল্লা ভেসিকেলা কিনা। আচ্ছা, তারপরে গলগি অ্যাপারাটাস, এইটাও মেমব্রেন বাউন্ড, এইটাও মেমব্রেন বাউন্ড, বাজারের থলের মতো আঁকি না। আচ্ছা, সেন্ট্রোজোম না, এইটা মেমব্রেন বাউন্ড না। বাউন্ড, রাইবোজোম না, বাউন্ড, গলগি অ্যাপারাটাস মেমব্রেন বাউন্ড, সেন্ট্রোজোম না। আচ্ছা, এবার আসি স্ট্রাকচারাল ইউনিট অফ কোলাজেন, ট্রোপোকোলাজেন ইজ সিনথেসাইজড বাই ম্যাক্রোফেজ, তারা ধ্বংসাত্মক কিছু সিক্রেট করবে, প্রথম কথা। ফাইব্রোব্লাস্ট একটু পরে আসি, মেগাক্যারিওসাইট, মেগাক্যারিওসাইট থেকে প্ল্যাটলেট পাবো, সেটাও অন্য কোনো ফাংশন, তার প্ল্যাটলেট। প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করবে। মনোসাইট, হ্যাঁ, মনোসাইট তারাও কোনো একটা ডিগ্রেডেটিং বা ধ্বংসাত্মক কোনো একটা কাজে থাকবে, প্রয়োজন হলে, বডির প্রয়োজন হলে। তাহলে কোনোটাই ওই স্ট্রাকচারাল ইউনিট অফ কোলাজেন এটা সিনথেসাইজ করবে না। কে করবে তাহলে? ফাইব্রোব্লাস্ট করবে, তাই না? হ্যাঁ, কোলাজেন টাইপের কিছু আসলে আপনি মাথায় আসবে ফাইব্রোব্লাস্টের কথা আগে। তাহলে এখানে একটাই ট্রু থাকবে, বাকি সব কিছু ফলস হবে। একটা মানে প্রশ্ন করার সময় আমরা ফলো করি যে দুইটা ট্রু তিনটা ফলস, বা তিনটা ট্রু দুইটা ফলস, এরকম করে দিতে, কোনোটা এরকম। অর্গানালিজ দ্যাট সাপ্লাই এনার্জি ইজ অর আর। তো এখানে দেখেন লাইসোজোম, তার কাজ কি? সে ডিগ্রেডেটিং এনজাইম ক্যারি করে, এরকম করে প্রয়োজন হলে তার ধ্বংসাত্মক কাজ। সেল ডিভিশনের সময় সে মাইটোটিক স্পিন্ডল তৈরি করে। গলগি অ্যাপারাটাস, সে প্রোটিনগুলোকে প্যাকেজ করে, তৈরি হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। মাইটোকন্ড্রিয়া এটিপি সিনথেসিস করে, হ্যাঁ, সেও প্রোটিন সিনথেসিস করে, একটু আগে বললাম। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে একটাই, মাইটোকন্ড্রিয়া। দেখি তো কম্পিউটারের সাথে মিলে কিনা। হ্যাঁ,
পরেরটাতে চলে যাচ্ছি। ডিএনএ আর ফাউন্ড ইন দ্য, ডিএনএটা কোথায় পাবো? নিউক্লিয়াসে ডিএনএ পাবো, এটা খুব সহজ। গলগি অ্যাপারেটাস, লাইসোসোম আর রাইবোসোম। গলগি অ্যাপারেটাসে কি ডিএনএ পাবো? না, বরঞ্চ যদি বলতো যে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিনগুলো তৈরি হবে সেগুলো ওখান থেকে কোথায় যাবে, তাহলে সেটা হতে পারতো গলগি অ্যাপারেটাস। লাইসোসোম, লাইসোসোমে ডিগ্রেডিং এনজাইম কোথায় পাবো? ডিগ্রেডেটিং এনজাইম, তাইলে বলতে পারতাম লাইসোসোম। রাইবোসোম, প্রোটিন সিনথেসিসের জন্য কে রেসপন্সিবল, তাইলে বলতে পারতাম রাইবোসোম। আর একটা হচ্ছে ক্রোমোসোম, ডিএনএ ফাউন্ড ইন ক্রোমোসোম। এই বাক্যটা একটু ঝামেলার হলেও এটাকে ট্রু বলেই ধরে নেব। মানে ক্রোমোসোম বলতে আলাদা কোনো এন্টিটি নাই, মানে ডিএনএ যখন হিস্টোন নন হিস্টোন প্রোটিনগুলোর সাথে পেঁচিয়ে পেঁচিয়ে কালার নেবে, কালারফুল একটা বডি আমরা দেখতে পাবো, তখন এটাকে আমরা বলি ক্রোমোসোম। ওখানেও তো ডিএনএ থাকে। ঠিক আছে, দেখি আমাদের ধারণার সাথে মিলল কিনা। মিলে গেছে, বাকিগুলো ফলস হওয়ার কথা। এরপরে আসি পরেরটাতে, ফলোইং ইভেন্টস অকার ইন মাইটোটিক টাইপ অফ সেল ডিভিশন। এখানে দেখেন যে দুই রকমের সেল ডিভিশন আছে, মাইটোসিস। মাইটোসিসে কি হয়, একটা মাদার সেল থেকে দুইটা ডটার সেল হয়, তাদের জেনেটিক কনস্টিটিউয়েন্ট একই হয়, আইডেন্টিক্যাল হয়, দেখতে একই হয়, ঠিক আছে, একই রকম দুইটা ডটার সেল হয়। এটা মাইটোসিসটা হয় হচ্ছে সোমাটিক সেল। কিন্তু মিওসিসের ক্ষেত্রে কি হয়, মিওসিসটা হয় হচ্ছে আপনার জার্ম সেলে। কিন্তু মাইটোসিসটা আরেকটা জায়গায় হয়, কোথায়? প্রাইমোর্ডিয়াল জার্ম সেলে, তাই তো? আচ্ছা, মিওসিসের ক্ষেত্রে মাইটোসিস যেমন বললাম দুইটা আইডেন্টিক্যাল ডটার সেল হয়, মাইটোসিসের ক্ষেত্রে, মিওসিসের ক্ষেত্রে হচ্ছে চারটা সেল হয়, চারটা সেল হয়। হ্যাঁ, এখানকার ক্রোমোজোম সংখ্যা মিওসিসের ক্ষেত্রে যে তাদের যে মাদার সেল তার থেকে হাফ হয়, হ্যাপ্লয়েডও বলে। হ্যাঁ, মাইটোসিসের ক্ষেত্রে কি হয়েছে, ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম ছিল মাদারে, আর আইডেন্টিক্যাল ডটার ছিল একই রকমের ছিল। আচ্ছা, মিওসিসের ক্ষেত্রে দুইটা স্টেজ আছে, দুইটা স্টেপ, কমপ্লিট ফেজ আছে, মিওসিস 1, মিওসিস 2। মাইটোসিস এরকম আছে? না, মাইটোসিস এরকম নাই, ওটা একটাই। ওর 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 ভিতরে বিভিন্ন স্টেপ আছে, যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ডায়াকানেসিস, এগুলো আছে, কিন্তু আলাদা করে মাইটোসিস 1, মাইটোসিস 2 নাই। আচ্ছা, মিওসিসের ক্ষেত্রে বিভিন্ন ইভেন্ট ঘটে, কি হয়, কায়াজমা ফর্মেশন হয়, ক্রসিং ওভার হয়, ঠিক আছে। কেন? কারণ জেনেটিক ডাইভার্সিটি তৈরি করার জন্য। কায়াজমা মানে হচ্ছে ক্রোমোজোমের যে সিস্টার ক্রোমাটিড গুলো বাবারটার মায়েরটা একে অপরের কাছাকাছি আসে কোনো একটা এন্ডে। কেন কাছাকাছি আসে? আদান প্রদান করতে হবে, ওই ভালোবাসার মতো করে। হ্যাঁ, কিন্তু মাইটোসিস এরকম তো নাই, ওখানে জেনেটিক ডাইভার্সিটি হওয়া লাগবে না, এই জন্য এত সব কাহিনী নাই। আচ্ছা, আসলে এখন দেখেন অপশনগুলো মিলিয়ে দেখি। যে মাইটোসিস করছি আমরা, অকার্স ইন সোমাটিক সেল, ট্রু, ইয়েস ট্রু। প্রোডিউস টু ডটার সেল, হ্যাঁ দুইটা ডটার সেল হয়। প্রোডিউস পজেস টু কমপ্লিট ফেজ, নো, কমপ্লিট ফেজ থাকে মিওসিস, মিওসিস 1, মিওসিস 2। কায়াজমা ফর্মেশন, নো, কায়াজমা ফর্মেশন মিওসিসে। ডটার সেল কন্টেন ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম, হ্যাঁ ডটার সেলে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে, হ্যাপ্লয়েড থাকে না। এই উত্তরগুলো মিলে কিনা? প্রথমটা ঠিক আছে। মাইটোসিসে দুইটা কমপ্লিট ফেজ থাকে না, কায়াজমা ফর্মেশন হয় না, এগুলো হয় হচ্ছে মিওসিসে। এবং শেষেরটাও ঠিক আছে, ডটার সেলে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে 2n নাম্বার, 46 ক্রোমোজোম প্রত্যেকটা ডটার সেলে। সুডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কোথায় থাকে? এখন দেখেন, সুডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম সেখানেই থাকবে যেখানে কিছু সিক্রেশন দরকার হবে, এবং সিলিয়ার কাজ হবে যে সে কোনো ফরেন পার্টিকেলকে বাইরে বের করে দেবে, তাই না? ব্রঙ্কাই এখানেও লাগবে, কারণ আমরা প্রতিনিয়ত যে এয়ার ইনহেল করি সেখানে অসংখ্য ডাস্ট পার্টিকেল থাকে। বা ইউটেরাইন টিউব, এখানে দেখেন ভাস ডিফারেন্সের ক্ষেত্রে দেখেন এখানে হচ্ছে স্পার্ম সে মুভ করবে ভাস ডিফারেন্সের ক্ষেত্রে। ইউটেরাইন টিউবের ক্ষেত্রে ভাস ডিফারেন্সের ক্ষেত্রে স্পার্ম যেহেতু মুভ করবে, সেখানে সেখানে আপনার মনে হতে পারে যে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম মনে হয় আছে, কিন্তু না, ওখানে আপনার সিলেটেড কলামনার নাই, ওখানে থাকে স্টেরিওসিলিয়া, মানে ওখানে এত বেশি মুভমেন্টের দরকার নাই। যদিও স্পার্মটা একটা লম্বা পথ পার হয়ে আসে ওখানে, তাহলে স্পার্মটা কেমন করে লম্বা পথ পাড়ি দেয়? আপনারা যখন পড়বেন অ্যাবডোমেন শেষের দিকে পড়বেন, ইজাকুলেশন যখন হয় তখন একটা রিথমিক কন্ট্রাকশন হয় এই মাসলগুলোর বিভিন্ন জায়গার। হ্যাঁ, এই স্পার্মের এই ভাস ডিফারেন্সের এখানেও চারিদিকে বড় একটা মাসেলের কোট আছে, এইসব জায়গার মাসেলের রিথমিক কন্ট্রাকশনে স্পার্মটা মুভ করে যায়। ইউটেরাইন টিউব, ইউটেরাইন টিউবের ক্ষেত্রে
এখানে সিলিয়ার দরকার আছে, কারণ হচ্ছে যে ফার্টিলাইজড ওভামটা তাকে ইউটেরাসের দিকে মুভ করাতে হবে, ঠিক আছে, যে এখানে সিলিয়ার দরকার আছে। তো ইউটেরাইন টিউবের এখানে আপনার কলামনার এপিথেলিয়াম, সুডো স্ট্র্যাটিফাইড না, সিম্পল কলামনার এপিথেলিয়াম উইথ অল্টারনেটিভ সিলিয়া, এখানে সিলিয়া থাকে। কিন্তু সেন্ট্রাল ক্যানাল অফ স্পাইনাল কর্ড এখানকার এপিথেলিয়াম কেমন, এখানে হচ্ছে এখানেও কলামনার এপিথেলিয়াম উইথ সিলিয়েটেড, এখানেও কিছু সিলিয়া থাকে, কলামনার এপিথেলিয়ামও থাকে। এখানকার কলামনার এপিথেলিয়ামকে বলা হচ্ছে ইপেনডাইমাল সেল। এগুলো আপনারা পড়বেন আরো, আমরা দেখি একটার পর একটা। ট্রাকিয়া, এখানে সুডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম থাকে, ব্রঙ্কাইতে থাকে, ভাস ডিফারেন্সে থাকে না, ইউটেরাইন টিউবে থাকে না, কিন্তু সেন্ট্রাল ক্যানালের এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে যাই। স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম কোথায় থাকে? স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম এটার কনজাংটিভাতে থাকে, মেনলি প্রোটেকশনটা ধরে রাখে। একটা মুখস্থ রিকল টাইপের। কেন? কারণ হচ্ছে আমাদের এত বেশি ব্লিঙ্কিং হয় চোখ, যে এখানে ওই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস দিয়ে হবে না, ঠিক আছে, স্ট্র্যাটিফাইড কলামনার দিয়ে দিয়েছে অলমাইটি। প্যানক্রিয়াটিক ডাক্টে কি থাকবে? দেখি, এটা একটু পরে আসি। প্যালাটাইন টনসিল, প্যালাটাইন টনসিলে কি ব্যাপার হবে? প্যালাটাইন টনসিলের একটা পোরশন থাকে হচ্ছে ওরাল ক্যাভিটির দিকে, এখান থেকে সবসময় খাবার যায়, ঠিক আছে। তো খাবার যেখান দিয়ে যায় সবসময় ফ্রিকশন হয়। তো এই ওরাল ক্যাভিটির যে এপিথেলিয়াম তার সাথে মিল রেখে প্যালাটাইন টনসিলের একটা সাইডেও নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে, প্রক্সিমাল পার্ট অফ দ্য ইউরেথ্রা। এখানে শুধুমাত্র ইউরিনের জন্য চ্যানেল। তো শুধুমাত্র ইউরিনের জন্য যেখানে চ্যানেল, সেখানে থাকবে ট্রানজিশনাল এপিথেলিয়াম। ট্রাকিয়াতে আমার কিছু সিক্রেশন লাগবে, আবার ওয়েস্ট প্রোডাক্টগুলোকে বাইরে বের করে দিতে হবে, এখানে থাকবে সুডো স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। কিন্তু প্যানক্রিয়াটিক ডাক্ট, এই প্যানক্রিয়াটিক যে বড় ডাক্টগুলো, এই বড় ডাক্টগুলোর ক্ষেত্রে স্ট্র্যাটিফাইড কিউবয়ডাল থেকে স্ট্র্যাটিফাইড লো কলামনার এপিথেলিয়াম থাকতে পারে, হ্যাঁ, এই প্যানক্রিয়াটিক ডাক্টগুলোর মধ্যে। কারণ এখানে সিক্রেশনও হয়, ডাক্টের এই সেলগুলো থেকে কিছু সিক্রেশন ওই প্যানক্রিয়াটিক অ্যাসিনাস থেকে যে সিক্রেশনটা আসলো তার সাথে যোগ হয়। তাহলে আছে, প্যানক্রিয়াটিক ডাক্টেও আছে, প্যালাটাইন টনসিলে নাই। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা কোথায় থাকে? প্রেজেন্ট ইন দ্য স্কিন অ্যান্ড ইসোফ্যাগাস। হ্যাঁ, এখানেই স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস থাকবে, কিন্তু স্কিনে থাকবে হচ্ছে কেরাটিনাইজড, ইসোফ্যাগাসে থাকবে হচ্ছে নন কেরাটিনাইজড। স্কিনে থাকবে কেরাটিনাইজড, ইসোফ্যাগাসে নন কেরাটিনাইজড, কিন্তু দুই জায়গাতেই থাকবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস। লাইন্স দ্য পেলভিস অফ দ্য কিডনি, এখানে কি থাকবে? ওখান দিয়ে পাস হয় ইউরিন, তাহলে ওখানকার এপিথেলিয়ামটা হবে ট্রানজিশনাল এপিথেলিয়াম। is continually replaced by division of its basal cell layer। হ্যাঁ, basal cell layer থেকে স্কিনের যেমন এপিথেলিয়াম গুলো বা যে কোনো জায়গারই যে আপার পোর্শনের এপিথেলিয়ামটা যদি শেডিং আউট হয়, তাহলে তার রিপ্লেসমেন্ট দরকার হয়। তা না হলে তো উপরের লেয়ার গুলো শেড হতে হতে একবার নিচের দিকের লেয়ারটাও ক্ষয় হয়ে যেত। তাহলে ওটা শেডিং আউট হওয়ার জন্য বেসাল লেয়ার থেকে রিপ্লেস করার প্রয়োজন হয়। হ্যাজ নো ব্লাড ভেসেল, এপিথেলিয়ামের ওখানে কোনো ব্লাড ভেসেল নাই স্কোয়ামাসের ক্ষেত্রে, এবং সুপারফিশিয়াল নিউক্লিয়েটেড লেয়ার থাকে, হ্যাজ এ সুপারফিশিয়াল নিউক্লিয়েটেড লেয়ার। তো স্ট্র্যাটিফাইডের ক্ষেত্রে কেরাটিনাইজড নন কেরাটিনাইজড যদি ধরি, তাহলে কেরাটিনাইজডের ক্ষেত্রে তার সুপারফিশিয়াল নিউক্লিয়েটেড লেয়ার নাই, তাহলে এই উত্তরটা ঠিক আছে। কিন্তু পেলভিসে এখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস থাকে না, ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকবে, কন্টিনিউয়ালি এটা রিপ্লেসড হবে, কোনো ব্লাড ভেসেল নাই। পরেরটাতে যাই। সিম্পল কিউবারাল এপিথেলিয়াম ইজ ফাউন্ড ইন দ্য, এই সিম্পল কিউবারাল এপিথেলিয়াম কোথায় পাওয়া যায়? ইনার সারফেস অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন অফ দ্য ইয়ার। এইখানে কিউবারাল এপিথেলিয়াম পাওয়া যায়? না, এখানে পাওয়া যায় না। প্যারাটাল লেয়ার অফ দ্য পোমান্স ক্যাপসুল, এখানেও পাওয়া যায় না, এখানে স্কোয়ামাস এপিথেলিয়াম থাকে। ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি, হ্যাঁ, এই ডিসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে আপনারা ভাবছেন যে এটা তো খুব থিন, কিন্তু এটার একটা থিক পোর্শন আছে, একটা থিন পোর্শন আছে। থিক পোর্শনের এপিথেলিয়ামটা সিম্পল কিউবারাল এপিথেলিয়াম, লো কিউবারাল এপিথেলিয়াম থাকে। রেটিটেস্টিস, হ্যাঁ, রেটিটেস্টিসের এখানে সিম্পল কিউবারাল এপিথেলিয়াম থাকে। এটা অনেকটা রিকল টাইপের। হ্যাঁ, এখানে রিকলের সাথে একটু মানে মনে রাখার ব্যাপার এরকম থাকতে পারে যে রেটিটেস্টিসের ওখানে জায়গাটা হচ্ছে টেস্টিসের পেছনের দিকে। হ্যাঁ, সেমিনিফেরাস টিউবুল গুলো একসাথে পেছনের দিকে মিলে রেটিটেস্টিস ফর্ম করে। তো সেখান থেকে যখন মানে আলটিমেটলি স্পার্ম থাকে, অন্যান্য সিমেনের মানে সিমেন ফর্মেশন হয়, তো ওখানে সিক্রেশন দরকার হয়, এই জন্য সিম্পল কিউবারাল ওখানে লাগে। সিঙ্গেল লেয়ার অফ দ্য ফ্রি সার্ফেস অফ দ্য ওভারি, হ্যাঁ, এই যে ওভারির যে চারদিকের যে কাভারিং এপিথেলিয়াম, কারণ সিম্পল কিউবারাল এপিথেলিয়ামের একটা ফাংশন হচ্ছে কাভারিং, সিক্রেশনের সাথে সাথে একটা কাভারিং। এই যে ওভারির চারদিকে এই পরেরটাতে যাই। দ্য প্লাজমা সেল ইজ ওভাল ইন শেপ, এ সেন্ট্রালি লোকেটেড নিউক্লিয়াস থাকে। আচ্ছা, প্লাজমা সেলটা ওভাল ইন শেপ, এটা ঠিক আছে,
এটা ডিমের মতো দেখতে। সেন্টার এলোকেটেড নিউক্লিয়াস না, প্লাজমা সেলের নিউক্লিয়াসটা থাকে এক্সেন্ট্রিক্যালি একদিকে। ক্রোমাটিন গ্র্যানিউলস উইদিন দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন গ্র্যানিউল থাকে। হ্যাঁ, কেমন করে থাকে? একটা বিশেষ ধরনের মতো করে ফেস অ্যাপিয়ারেন্স এরকম করে থাকে। হেটারোজেনাস সাইটোপ্লাজম, হ্যাঁ মানে একই রকম না। সাইটোপ্লাজমের কোথাও থাকে পেল, যেখানে গলগি বডি বেশি থাকে সেখানে থাকে হচ্ছে পেল, অন্য জায়গায় দেখা যাচ্ছে আবার ব্যাজোফিলিক বেশি। ঠিক আছে, এটা আবার অন্যগুলোর মতো ইউজোনোফিলিক না ব্যাজোফিলিক হবে। তো এই যে এক এক সাইটোপ্লাজমটা একই রকম না বলে হেটারোজেনাস সাইটোপ্লাজম থাকে। আর এটা থেকে রাসেল বডিস, এটাও থাকে। হ্যাঁ, ব্যাজোফিলিক একটা গ্র্যানিউল থাকে যেটাকে বলা হয় রাসেল। প্লাজমা সেলের ক্ষেত্রে পাবেন হচ্ছে রাসেল বডি। ঠিক আছে, পরেরটাতে চলে যাই। টিপিক্যাল কিউবারিল এপিথেলিয়াম ইজ প্রেজেন্ট ইন দ্য, এটা টিপিক্যাল কিউবারিল এপিথেলিয়াম কোথায় থাকে? যেখানে সিক্রেশন দরকার। কোথায়? থাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ এন্ডোক্রাইন সিক্রেশন দরকার থাকে ওখানে। করাইড প্লেক্সাস, করাইড প্লেক্সাসেও, করাইড প্লেক্সাসের এখানে আপনার কলামনার থাকতে পারে। দেখি আমরা উত্তর কি আছে, আমি ভুলে গেছি। পোস্টেরিয়র সারফেস অফ দ্য লেন্স এইখানে থাকবে না, লেন্সের পোস্টেরিয়র সারফেসে আপনার এই টিপিক্যাল কিউবারিল এপিথেলিয়াম থাকবে না। প্লুরাল এখানেও থাকবে না, কারণ প্লুরাল যদি অত সিক্রেশন হয় প্লুরাল এখানে, তাহলে ওই প্লুরাল ফ্লুইডের মতো করে ইফিউশন হয়ে যাবে, সিএসএফ সিক্রেশন হয়, এই জন্য ওখানেও টিপিক্যাল কিউবারিল এপিথেলিয়াম থাকে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড, ডাক্ট অফ দ্য স্যালিভারি গ্ল্যান্ড এবং করাইড প্লেক্সাস, এই তিনখানে থাকতেছে সিম্পল কিউবারিল। গ্ল্যান্ড প্রডিউসেস হোলোক্রাইন সিক্রেশন ইজ, এটা কোথায় আসলাম? এটা গ্ল্যান্ডে আসলাম। গ্ল্যান্ডের কোথায়? মোড অফ সিক্রেশন অনুযায়ী গ্ল্যান্ড তিন রকমের, হোলোক্রাইন, অ্যাপোক্রাইন আর হচ্ছে মেরোক্রাইন। তো গ্ল্যান্ড প্রডিউসেস হোলোক্রাইন সিক্রেশন, এটা কারা হবে? এটা হবে হচ্ছে আপনার মানে এই সিক্রেশনটা কেমন? হোলোক্রাইন সিক্রেশন মানে হচ্ছে এখানে সিক্রেশন এবং সেল সবগুলো একবারে শেডিং আউট হবে, মানে সেলটা সহকারে সিক্রেশনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এখানে মেরোক্রাইন যেটা, সেখানে কি হয়েছে? অনলি দ্য সিক্রেটরি প্রোডাক্ট এক্সোসাইটোসিসের মাধ্যমে সেল থেকে বাইরে আসে। অ্যাপোক্রাইনের মধ্যে কি হয়? এখানে একটা সেলের অ্যাপিক্যাল পোর্শনটুকু পিঞ্চিং হয়ে সিক্রেশন হয়ে বের হয়ে আসে, কিন্তু হোলোক্রাইনের ক্ষেত্রে সেল ইটসেলফ এটা সিক্রেশন আকারে বাইরে চলে আসে। এটা হয় হচ্ছে এই সেবাসিয়াস গ্ল্যান্ডে হয়। হ্যাঁ, তাহলে আমরা হোলোক্রাইন সিক্রেশন নিয়ে পড়তেছিলাম, যেখানে সেলটা ইটসেলফ হ্যাঁ সে বাইরে বের হয়ে আসে সিক্রেশন আকারে। এটা এক্সাম্পল হচ্ছে সেবাসিয়াস গ্ল্যান্ড। হ্যাঁ, আর সোয়েট গ্ল্যান্ড বা স্যালিভারি গ্ল্যান্ড, এখানে হচ্ছে মেরোক্রাইন সিক্রেশন। ম্যামারি গ্ল্যান্ডে হয় অ্যাপোক্রাইন টাইপ অফ এই মোডে সিক্রেশনটা হয়। আর এক্সোক্রাইন পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস, এখানে আপনার এখানে মেরোক্রাইন সিক্রেশন হয়। আচ্ছা, টিস্যু ম্যাক্রোফেজেস আর ডেরাইভ ফ্রম বি লিম্ফোসাইট। ম্যাক্রোফেজ লিম্ফোসাইট থেকে ডেরাইভ করে না, ম্যাক্রোফেজটা ব্লাড মনোসাইট থেকে ডেভেলপ করে। ঠিক আছে, মনোসাইটটা আপনারা হয়তো পড়েছেন আগে, এরকম করে মনোসাইট টিস্যু স্পেসে চলে গেলে ওটাকে ম্যাক্রোফেজ বলে, এরকম। ম্যাক্রোফেজটা ডেরাইভ করে হচ্ছে মনোসাইট থেকে। লিম্ফোসাইটের যত কথা এটা হচ্ছে প্লাজমা সেলের সাথে রিলেটেড। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাইলি ফ্যাগোসাইটিক বা লিম্ফোসাইট আলাদা একটা এন্টিটিও, লিম্ফোসাইট বি লিম্ফোসাইট প্লাজমা সেলের সাথে রিলেটেড হচ্ছে ইমিউনোগ্লোবুলিন গুলো। হ্যাঁ, আচ্ছা, হাইলি ফ্যাগোসাইটিক অ্যান্ড রিচ ইন লাইসোজোম। ম্যাক্রোফেজটা ফ্যাগোসাইটিক এবং রিচ ইন লাইসোজোম, এটা ঠিক আছে। নট পার্ট অফ দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। ম্যাক্রোফেজটা হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, এটা আলাদা ধরনের সিস্টেম আছে, মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, এটার একটা পার্ট। ঠিক আছে, তো এইটাকে আগে বলা হতো রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, মানে যেখানে এন্ডোথেলিয়াল বা এপিথেলিয়াল সেলগুলো রেটিকুলার ফাইবার, কানেক্টিভ টিস্যু রেটিকুলার ফাইবারের মানে সাথে এপিথেলিয়াল সেলগুলো থাকে। তো নাম অনুযায়ী ওইটার মধ্যে ম্যাক্রোফেজ থাকার কথা না, কিন্তু এখন যদি ধরা এখানে যদি থাকতো যে নট পার্ট অফ দ্য মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, তাহলে সেটা মানে ঠিক হতো না। হ্যাঁ, পার্ট অফ দ্য মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, কিন্তু নট পার্ট অফ দ্য রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এটা ঠিক আছে। মাস্ট সেল, টিস্যু ম্যাক্রোফেজ আর মাস্ট সেল না, মাস্ট সেল আলাদা একটা এন্টিটি, এটা আলাদাভাবে বোন ম্যারো থেকে তৈরি হয় এবং ব্লাড স্ট্রিমে চলে আসে। দ্য প্রডিউসার অফ দ্য কানেক্টিভ টিস্যু ফাইবার, এই ম্যাক্রোফেজ কি কানেক্টিভ টিস্যু ফাইবার তৈরি করে? না, করে না তো, ফাইব্রোব্লাস্ট তৈরি করে। দেখি উত্তরগুলো দেখি। বি লিম্ফোসাইট থেকে এটা তৈরি হয় না, কিন্তু হাইলি ফ্যাগোসাইটিক, রিচ ইন লাইসোজোম, not part of the reticular endothelial system, কিন্তু part of the mononuclear phagocytic system. Then an apocrine mode of secretion is seen in the following gland. We have already told that according to the mode of secretion, the glands are of three
merocrine, another is holocrine, another is apocrine. So in case of apocrine secretion, the apical portion of a cell is pinching out and coming to the secretion. And where this thing occur? In the mammary gland. ঠিক আছে, এটা আপনারা একদম মানে দুইটা জিনিস মুখস্থ রাখবেন। In case of mammary gland, secretion is apocrine. In case of sebaceous gland, ঠিক আছে, secretion mode is holocrine. ওকে, আদার যত সিক্রেশন আছে সব হচ্ছে মেরোক্রাইন করে নেবেন। ঠিক আছে, মেরোক্রাইন সিক্রেশন। পরেরটাতে যাই। Exocrine glands are connected to the surface epithelium by gland। আমরা জানি যে গ্ল্যান্ড যদি ডাক্টের প্রেজেন্সের উপর ভিত্তি করে দুই রকম হয়, একটা হচ্ছে এক্সোক্রাইন যেখানে ডাক্ট আছে, এন্ডোক্রাইন যেখানে ডাক্ট নাই। এক্সোক্রাইন গ্ল্যান্ডটা এই ডাক্টের প্রেজেন্সের উপর ভিত্তি করে তারা এক্সোক্রাইন, এবং তারা তাদের সিক্রেশনকে ডাক্ট দিয়েই সারফেস এপিথেলিয়ামে ব্লাড ভেসেল দিয়ে বা ব্লাড স্ট্রিম দিয়ে আসবে হচ্ছে সিক্রেশন গুলো, ব্লাড স্ট্রিম দিয়ে আসবে। লিম্ফ্যাটিক্স তো আলাদা জিনিস, অ্যাসিনাস দিয়ে তো সিক্রেশন আসার প্রশ্ন ওঠে না, কারণ ওখান থেকে সিক্রেশন তৈরি হয়, আর অ্যাডজেসেন্ট গ্ল্যান্ড দিয়েও আসবে না। তাহলে এখানে উত্তরটা হবে শুধুমাত্র এক্সক্রিটরি ডাক্টস। গ্ল্যান্ড হবে না। নেক্সট, ফাংশনস অফ দ্য লাইসোজোমস আর, লাইসোজোমের ফাংশন কি হতে পারে? ডাইজেশন অফ দ্য ফ্যাগোজোম কন্টেন্টস, ইয়েস, এটা লাইসোজোম করে, কারণ এখানে হাইড্রোলাইটিক এনজাইম থাকে। ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন, নো, ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন লাইসোজোম করে না। ঠিক আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং মানে সেল যারা তারা করবে। কন্টেনিং হাইড্রোলাইটিক এনজাইম, এটা ঠিক আছে, লাইসোজোম কন্টেনিং হাইড্রোলাইটিক এনজাইম, ইট ইজ রাইট। Phagosome contents. Synthesis of RNA, no, it comes from the nucleus. And autolysis of the cell, yes, it may happen. Why? When the membrane of the lysosome এটা যখন breakdown হয়, তখন the content of the lysosome may be released and autolysis of the cell. পরেরটাতে চলে যাচ্ছি। The following are the characteristics of epithelium. আমরা এখানে we will remember the functions of the epithelium. Here the protection. Which epithelium it is responsible for protection? Is stratified epitheliums, isn't it? Absorption, yes, simple columnar epithelium. One of the functions of the simple columnar is absorption. Secretion, yes, one of the functions of the simple or stratified cuboidal columnar epithelium is secretion. Having cell junctions, yes, epithelial cells have cell junctions. Okay, but what about the vascularity? It will be false. এটা epithelium characteristics এর মধ্যে থাকবে না, যে vascularity এটা থাকবে না। কেমন? Next one, excretory glands are classified as simple or compound by the, এখন excretory gland গুলো simple আর compound হিসেবে কি ভাগ হয়? excretory gland simple এবং compound দুই ভাগে ভাগ হয়। এটা দেখেন, এটা হচ্ছে আপনার মনে আছে কিনা, যখন একটা ডাক ছিল আমরা সিম্পল বলেছি, যখন ব্রাঞ্চড হয়েছে ডাকটা আমরা তাকে কম্পাউন্ড বলেছি। তারপরে তার যে সেক্রেটারি পোরশন, তার শেপ অনুযায়ী আমরা তার বিভিন্ন নাম দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন টাইপ অফ দ্য সেক্রেটারি প্রোডাক্ট, এই অনুযায়ী কি সিম্পল কম্পাউন্ডে ভাগ হয়? না, সে অনুযায়ী না। সে অনুযায়ী তো সেরাস আর মিউকাস, অ্যামাউন্ট অফ এন্ডোক্রাইন প্রোডাক্ট, নো, নাম্বার অফ সেরাস ডেমিউন, নো, প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ ডাক্ট, নো, এই অনুযায়ী প্রেজেন্স আর অ্যাবসেন্স অনুযায়ী তো এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন ভাগ হয়। তাহলে টাইপ অফ দ্য ডাক্টটা কেমন, এটা কি একটা নাকি মাল্টিপল, সেই অনুযায়ী এটা সিম্পল আর কম্পাউন্ড এই দুই ভাগে। এদিক মিলিয়ে দেখি আমরা। এরপরেরটাতে যাই, ট্রানজিশনাল এপিথেলিয়াম ইজ প্রেজেন্ট ইন দা, এটা কোথায় থাকে ট্রানজিশনাল এপিথেলিয়াম? এর আগে ব্যাখ্যা দিয়েছি, আপনারা কেমন করে চিন্তা করবেন যে ইউরিনের যে সাইটোটক্সিসিটি তার থেকে রক্ষা করার জন্য এই এপিথেলিয়ামটা থাকা লাগবে। তো যেখান দিয়ে ইউরিন পাস করে তাহলে সেখানেই থাকবে। ইউরেটার, এখান দিয়ে ইউরিন যায়, হ্যাঁ এখানে থাকবে। রেনাল পেলভিস, হ্যাঁ এখানেও থাকবে। ট্রাকিয়া, না এখানে থাকার তো প্রশ্ন ওঠে না, কোথায় ইউরিন কোথায় ট্রাকিয়া। গল ব্লাডার, এখানেও থাকবে না, এখানে বাইল থাকে। ইউরিনারি ব্লাডার এইখানে থাকবে, এটা সহজ আছে। তাহলে এখানে ইউরেটার, রেনাল পেলভিস, ইউরিনারি ব্লাডার।
Actually, mitochondria are found in the nucleus. Mitochondria কি নিউক্লিয়াসে পাওয়া যায়? না, ওখানে তো ক্রোমোজোম থাকে। রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ সেন্ট্রিওল। মাইটোকন্ড্রিয়া কি সেন্ট্রিওল প্রোডাক্ট করে, প্রডিউস করে? না, করে না তো। এখানে নিউক্লিয়াস থেকে যে ফ্রি রাইবোজোম গুলো তৈরি হয়, হ্যাঁ, দুই ধরনের রাইবোজোম না, আরএনএ, মানে দুই ধরনের আরএনএ আছে, একটা হচ্ছে ফ্রি আরএনএ, একটা হচ্ছে অ্যাটাচড হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে, যারা সেই আরএনএ। হ্যাঁ, তো ওই ওই ফ্রি আরএনএ গুলো এরা এরা হচ্ছে আপনার এই সেলের ভিতরে যে অর্গানেলি গুলো আছে সেগুলো প্রোডাকশনে হেল্প করে। তাহলে এটা অন্য ব্যাপার হয়ে গেল। সেন্ট্রিওলটা মাইটোকন্ড্রিয়ার সাথে এর কোনো যোগাযোগ নাই। প্রোডিউস এটিপি, এইটা ঠিক আছে। ডিরেক্টলি রেসপন্সিবল ফর প্রোটিন সিনথেসিস ফর সেল এক্সপোর্ট। প্রোটিন সিনথেসিসের জন্য তো মাইটোকন্ড্রিয়া রেসপন্সিবল না। কে রেসপন্সিবল? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, এরা রেসপন্সিবল। স্ট্রাকচারালি লিঙ্কড টু দ্য নিউক্লিয়ার এনভেলপ। না, এই লিঙ্ক নিউক্লিয়ার এনভেলপের সাথেও এরা লিঙ্ক না, পাওয়া যায় না। এটিপি প্রডিউস করে, এটা ঠিক আছে, বাকি দুটো ফলস। আচ্ছা, পরেরটা চলে যাই। নন মেমব্রেন বাউন্ড অর্গানালিস আর, এটা কোনটা হতে পারে? নন মেমব্রেন বাউন্ড অর্গানালিস, এটাও রিকল টাইপের। রাইবোজোম, এটা একটা নন মেমব্রেন বাউন্ড অর্গানালিস। লাইসোজোম, এটা মেমব্রেন বাউন্ড, আমরা আগে পড়েছি এটা মেমব্রেন বাউন্ড। মাইটোকন্ড্রিয়া, এটা মেমব্রেন বাউন্ড। সেন্ট্রোজোম, এটা কেমন? সেন্ট্রোজোমটা নন মেমব্রেন বাউন্ড। মাইক্রোটিবিউল নন মেমব্রেন বাউন্ড। তাহলে আমরা এখানে মাইটোকন্ড্রিয়া আর হচ্ছে লাইসোজোম বাদ দিয়ে বাকিগুলো আমরা পাচ্ছি নন মেমব্রেন বাউন্ড বা নন মেমব্রেনাস অর্গানেল। এমসিকিউ গুলো বারবার করে আসে পরীক্ষায়। কেউ যদি স্ক্রিনে দাগ দিয়ে থাকেন, দাগ মুছে দেন প্লিজ, আমার এগুলো অনেক ডিস্টারবেন্স হয়। পরেরটাতে চলে যাচ্ছি। The presence of microvilli in a cell usually indicates that the cell functions in, দেখেন একটা সেলে যখন মাইক্রোভিলাই থাকবে, মাইক্রোভিলাই অলমাইটি কেন দিয়েছে? কারণ হচ্ছে এখানে কম জায়গা, এখানে অনেকগুলো ফোল্ড করে দেওয়া হয়েছে। কিসের জন্য? সারফেস এরিয়া বাড়ানোর জন্য, হ্যাঁ, অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া বাড়ানোর জন্য। তাহলে মাইক্রোভিলাই যেখানে থাকবে তার ধরেই নেবেন সেখানে হচ্ছে অ্যাবজর্পটিভ সারফেস এরিয়া বাড়ানোর জন্য মাইক্রোভিলাইটা দেওয়া হয়েছে। নিউরো ট্রান্সমিশন কি হবে মাইক্রোভিলাই দিয়ে? না, হবে না। এটা তো নিউরো ট্রান্সমিটারের কাজ। কোলাজেন ফর্মেশন এটা কি হবে? না, এটা করবে কি? ফাইব্রোব্লাস্ট করবে। অ্যাবজর্পশন হবে, এটা ঠিক আছে। হরমোন প্রোডাকশন? না, ওটা তো এন্ডোক্রাইন গ্ল্যান্ড করবে। সিক্রেটরি অ্যাক্টিভিটিস? না, তাও করবে না। তাহলে এটা যেসব জায়গায় দরকার বেশি সেসব জায়গায় থাকে। The brush or striated border is formed by, এই ব্রাশ বর্ডারটা আসলে কি? এটা হচ্ছে যেখানে নিউমেরাস মাইক্রোভিলাই থাকে সেটাকে বলা হয় হচ্ছে ব্রাশ বর্ডার বা স্ট্রাইটেড বর্ডার। অনেক মাইক্রোভিলাই, অসংখ্য। হ্যাঁ, আপনারা যখন ডাস্টারের যে অংশ দিয়ে মোছে সেটার দিকে তাকালে যেমন দেখবেন না, গুনতে পারবেন না, অসংখ্য ওখানে ব্রিসেল, ওই রকম আর কি। তো এটা টাইটলি প্যাকড সিলিয়া ব্রাশ বর্ডার না, সিলিয়ার ব্যাপার না, এখানে মাইক্রোভিলাই থাকে, মাইক্রোটিবিউল না। সিলিয়ার ব্যাপার হলে না মাইক্রোটিবিউল থাকতো, আসতো, কিন্তু মাইক্রোভিলাই, হ্যাঁ, এই ব্রাশ বর্ডার বা স্ট্রাইটেড বর্ডারটা হচ্ছে মাইক্রোভিলাই দিয়ে ফর্ম হয়। টোনোফিব্রিল না, টোনোফিব্রিলটা কি? এটা হচ্ছে আপনার সেলের জাংশন যখন হয় তখন ওই ডেসমোজোম, হেমিডেসমোজোম ওইসব জায়গায় সেলের ভিতরে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে সেগুলো কি ওই ডেসমোজোমের সাথে বাঁধতে এই ধরনের একটা সুতা লাগে, টোনোফিব্রিল। আর এটা হচ্ছে স্টেরিওসিলিয়া না, স্টেরিওসিলিয়াও হবে না। স্টেরিওসিলিয়া এত বেশি পরিমাণে থাকে না, হ্যাঁ, ওটা মাইক্রোভিলাইয়ের মতো অত নিউমেরাস থাকে না, ঠিক আছে। তাহলে ব্রাশ বর্ডারটা ফর্মেশন হবে মাইক্রোভিলাই দিয়ে। দেখি আমাদের কম্পিউটারের উত্তরের সাথে মিলাই। এবার দেখেন দ্য টাইপস অফ বেসিক টিস্যু, এটা খুব সহজ, এটা রিকল, আপনারা এটা জানেন। হ্যাঁ, চারটা টাইপ আছে: এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকুলার, নার্ভাস টিস্যু। লিমফ্যাটিক এটা কোনো বেসিক টিস্যু টাইপের মধ্যে পড়বে না, ঠিক আছে। তাহলে এটা এখানে যে উত্তরটা ওই আপনার নার্ভাস টিস্যুটা ভুল দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা ঠিক ঠিক করতে হবে, ট্রু হবে। কেমন? এটা ট্রু হিসেবে ধরে নেন। চারটা টাইপের বেসিক টিস্যু আছে: এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকুলার আর নার্ভাস টিস্যু। পরেরটাতে যাই। স্ট্র্যাটিফাইড কিউবারেল এপিথেলিয়াম কোথায় থাকে? স্ট্র্যাটিফাইড কিউবারেল এপিথেলিয়াম এটা থাকবে হচ্ছে সেই সব জায়গায় যেখানে
আপনার সিক্রেশন লাগবে, ঠিক আছে, এবং স্ট্র্যাটিফিকেশন যেহেতু আছে প্রোটেকশনও লাগবে। আচ্ছা, সিক্রেশনটা ইম্পর্টেন্ট। তো ডাক্ট অফ দ্য সোয়েট গ্ল্যান্ড, এখানে দুইটা লেয়ারের আপনার কিউবারেল এপিথেলিয়াম থাকে, স্ট্র্যাটিফিকেশন থাকে। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড এখানে সিম্পল কিউবারেল এপিথেলিয়াম থাকে রেস্টিং স্টেজে, অ্যাক্টিভ স্টেজে সিম্পল কলামনার এপিথেলিয়াম থাকে। ডেভেলপিং ওভারিয়ান ফলিকল, when you draw and label the ovarian follicles, then you have to draw many cells within the follicles, isn't it? Those are the cuboidal, stratified cuboidal epithelium. But in case of conjunctiva, no, here stratified columnar epithelium is present. And in case of epididymis, here simple cuboidal epithelium is present, not stratification is present. Okay. Endocrine type of glands are, we already discussed about the gland type according to the mode of the secretion. It is the merocrine, apocrine, and holocrine. Merocrine, in case of merocrine type, the secretion come out from the cell through exocytosis. And most of the type of the exocrine glands show this merocrine type of secretion. Parotid, yes. Pancreas, yes. Sweat gland, yes. But what about the sebaceous gland? No. Here, holocrine secretion will occur. What about the mammary gland? Here, apocrine secretion will occur. Clear? এই দুইটা জিনিস মনে রাখবেন, বাকি সব কিছু হয়ে যাবে। সেবাসিয়াস গ্ল্যান্ডের ক্ষেত্রে হলোক্রাইন সিক্রেশন, মেমারি গ্ল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে অ্যাপোক্রাইন সিক্রেশন। নেক্সট, দ্য কম্পোনেন্টস অফ দ্য নিউক্লিয়াস আর, নিউক্লিয়াসের কম্পোনেন্ট কি কি, এটা রিটেনও আসে মাঝে মাঝে। তো নিউক্লিয়ার মেমব্রেন, ইয়েস, এটা নিউক্লিয়াসের কম্পোনেন্ট। নিউক্লিওলাস, ইয়েস, ইট ইজ অলসো কম্পোনেন্ট। নিউক্লিওপ্লাজম, yes, it is also the component of the nucleus. But what about pigment? Pigment হচ্ছে, এটা হচ্ছে ইনক্লুশন বডি। এটা ইনক্লুশন বডি মনে আছে আপনাদের? ইনক্লুশন বডি এরা হচ্ছে মেটাবলিক্যালি নট অ্যাক্টিভ নন লিভিং পার্টিকেল প্রেজেন্ট ইন দ্য সেল। মনে আছে তো না, যে লিপিড ড্রপলেট, গ্লাইকোজেন স্টোরেজ প্রোডাক্ট, পিগমেন্ট, সবগুলোই হচ্ছে আপনার ইনক্লুশন বডিজ। আর মাইক্রোফিলামেন্ট, এটাও নিউক্লিয়াসের কম্পোনেন্ট না, এটা হচ্ছে সাইটোস্কেলিটন, এক ধরনের সাইটোস্কেলিটন। তাহলে আমাদের প্রথম তিনটা ট্রু হবে। The following are the characteristics of meiotic type of cell division. আমরা জানি দুই ধরনের সেল ডিভিশন আছে, one is mitosis, another is meiosis. In case of meiosis, here the two complete phases will occur, meiosis 1, meiosis 2, and it will occur in the germ cell, whereas the mitosis occur in the somatic cell and the primordial germ cell. In case of meiosis, it is also called the reduction type of division. So a chromosome number will reduced into half, and it is told as the haploid number of chromosome. Okay, and here some events occur, that is the pairing of the chromosomes, crossing over, and chiasma formation. এগুলো এখানে হয় মিওসিসের ক্ষেত্রে। আমরা দেখি occurs in the somatic cell, মিওসিসের ক্ষেত্রে হবে না, হবে না, এটা হচ্ছে মাইটোসিসে হয়। Produce two daughter cells, no, it is the feature of the mitosis, এখানে two identical daughter cell হয়। Pairing of the homologous chromosome, yes, it will occur in the meiosis, and after pairing, chiasma formation will occur, and then crossing over will occur to exchange the genetic material for producing the genetic diversity among the population. Okay, possess one complete phase, no, it is the feature of the mitosis. It has two phases, meiosis 1 and meiosis 2, and daughter cell contain haploid number of chromosomes, yes, it is true. Daughter cell chromosome সংখ্যা অর্ধেক হয়। পরেরটাতে চলে যাই। The following are the example of endocrine glands. Endocrine gland কোনগুলো? দেখেন, ডাক্ট ছাড়া, উইদাউট ডাক্টস যে গ্ল্যান্ডগুলো, তারা হচ্ছে endocrine gland, কারণ endocrine gland-এ ডাক্ট থাকে না। There are no ducts present in the endocrine gland. প্রায় ভুল করেন যে এক্সোক্রাইনে আর এন্ডোক্রাইনে কার ডাক্ট আছে কার ডাক্ট নাই, এটা ভুল করে ফেলেন, ঠিক আছে? Don't do that. According to the presence of the duct, glands have two types. One is exocrine, another is endocrine. Exocrine gland secrete their secretion through the ducts, and endocrine gland এরা ব্লাড স্ট্রিম ব্যবহার করে তাদের ডিজায়ার্ড এরিয়াতে পৌঁছায়। লাইসোজোমের কাজ কি? লাইসোজোম হচ্ছে, মানে কাজ না, এটার সম্বন্ধে যে অপশনগুলো কি কি আছে, derived from the nucleosome. No, nucleosome, it is the composite structure when the DNA is turned around the histone non-histone protein, it will form a structure. It will form a structure named the nucleosome. So lysosome এর সাথে তার কোনো সম্পর্ক নেই। Produces inflammation. না, lysosome inflammation produce করে না,
এটা কি করে? হাইড্রোলাইটিক এনজাইম এটা ক্যারি করে, যেটা ডিগ্রেডেশনে হেল্প করে। হ্যাঁ, ইট ফর্ম বাই দ্য গলগি অ্যাপারেটাস। ইয়েস, আপনারা গলগি অ্যাপারেটাসের ছবিটার কথা মনে করেন। On both sides of the Golgi apparatus, there are so many vesicles, isn't it? And these are the lysosomes. Okay, forms phagosome. Yes, when the lysosome make a covering over the phagocytosed particle, then it form the phagosome. It is a membrane-bound structure. Yes, it is a membrane-bound structure. মিলিয়ে দেখেন তাহলে। পরেরটাতে যাই, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম is present in, কোথায় পাওয়া যায় সিম্পল স্কোয়ামাস? where we need to quickly, there the simple squamous type of epithelium is present. So in case of pleura, and also where we need to the reducing the friction between the two very adjacent layers. Okay, so in case of pleura, simple squamous epithelium is present. In case of blood vessel, it is present because nutrition transmission is needed. In case of ureter, no. Here we have to protect our underlying structure from the cytotoxic urine, so transitional epithelium is present in the ureter. And in case of trachea, here we need the pseudostratified ciliated columnar epithelium. Why? Because there are some foreign particles come into the respiratory tract, so, and dust also present there, so pseudostratified epithelium is needed because it here some secretion is occur and there are some cilia, so these foreign particles are trapped in this respiratory in this area and expelled out from here. And in case of peritoneum, also simple squamous epithelium is present to keep it smooth. Okay, the nucleus of a cell has a membrane with pores in it. Nucleus একটা membrane আছে, nuclear membrane বলে, pore আছে, nuclear pore বলে এগুলোকে। এটা ঠিক, is continuous with the endoplasmic reticulum of the cytoplasm. It is false, continuous না, has nucleoli which contain DNA. এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাই থাকে, এটা ঠিক আছে, কিন্তু নিউক্লিওলাই হুইচ কন্টেন ডিএনএ, এই ব্যাপারটা হয়ে গেল কেমন যেন হয়ে গেল, কারণ নিউক্লিওলাসটা হচ্ছে আপনার একটা ক্রোমোজোমের সম্মেলন। ক্রোমোজোম 13, 14, 13, 14, 15, 21, 22, ঠিক আছে, এই 5টা ক্রোমোজোম মিলে একটা নিউক্লিওলাই হয়, এইটাই ডিএনএ কন্টেন্ট করে, এই জন্য এটা ফলস দেওয়া হয়েছে। হ্যাজ নিউক্লিওলাই হুইচ পারসিস্ট ডিউরিং সেল ডিভিশন, না সেল ডিভিশনের সময় নিউক্লিওলাই পারসিস্ট করে না, ভেঙে যায়। ফর্মস দ্য আরএনএ, আরআরএনএ, মানে রাইবোজোমাল আরএনএ that form part of the protein synthesizing organelle known as the ribosome. এটা ঠিক আছে। পরেরটাতে যাই, basement membrane of epithelium is visible clearly under light microscope. একটা সেলের সেল থেকে তার নিচেই থাকে বেসমেন্ট মেমব্রেন, মানে সেলটা বেসমেন্ট মেমব্রেনের উপরে বসানো থাকে। বেসমেন্ট মেমব্রেনটা এটা কি দিয়ে তৈরি? এটা হচ্ছে আপনার বেজাল ল্যামিনা আর হচ্ছে রেটিকুলার ল্যামিনা, এই দুইটা পোর্শন দিয়ে তৈরি, বেজাল ল্যামিনা আর হচ্ছে রেটিকুলার ল্যামিনা। তো কিন্তু এটা আপনার লাইট মাইক্রোস্কোপে ক্লিয়ারলি ভিজিবল হয় না, ইলেকট্রন মাইক্রোস্কোপে এটা ক্লিয়ারলি দেখা যায়। তাহলে প্রথমটা ঠিক হবে না, থিকার দেন বেজাল ল্যামিনা। হ্যাঁ থিকার, কারণ হচ্ছে বেসমেন্ট মেমব্রেনটা তৈরি হচ্ছে বেজাল ল্যামিনা আর রেটিকুলার ল্যামিনা দিয়ে। হ্যাঁ, কাজে বেসমেন্ট মেমব্রেনের ভিতরের কোনো একটা অংশের চেয়ে সে নিশ্চয়ই মোটা হবে। বেজাল সারফেস অফ দ্য এপিথেলিয়া রেস্ট অন ইট, ঠিক আছে, এপিথেলিয়ামের দুইটা সারফেস, অ্যাপিক্যাল আর বেজাল সারফেসটাই বেসমেন্ট মেমব্রেনের উপরে বসানো থাকে। লাং অ্যালভিওলাই, অ্যালভিওলাইতে অ্যাবসেন্ট থাকার তো প্রশ্ন ওঠে না, ওখানে তো এপিথেলিয়াম সেল আছে, এপিথেলিয়াম সেল যেখানে আছে বেসমেন্ট মেমব্রেনও সেখানে আছে। প্রেজেন্ট ইন কিডনি গ্লোমেরুলাস, এইখানে থাকবে কারণ ওখানে এপিথেলিয়াম আছে। পরেরটাতে যাই, মাইক্রোভিলাই আর প্রেজেন্ট ইন দ্য এপিথেলিয়াম অফ। এখন দেখেন মাইক্রোভিলাই কোথাকার এপিথেলিয়ামে থাকা লাগবে, যেখানে অ্যাবজর্পশন হয় সেখানে থাকা লাগবে। স্টোমাকে কি অ্যাবজর্পশন হয় না, যেখানে থাকবে না। জেজুনামে হয়, হ্যাঁ জেজুনামে হয়, এখানে থাকবে। ইসোফেগাসে অ্যাবজর্পশন হয় না, এটা একটা ফুড পাসিং এরিয়া। প্রক্সিমাল রেনাল টিউবুল, এইখানে অ্যাবজর্পশন হয়। ট্রান্সভার্স কোলন, এইখানে নিউট্রিয়েন্ট গুলো আর ওভাবে অ্যাবজর্পশন হয় না, ওয়াটার হতে পারে কিছু, সেটা সিম্পল কলনার এপিথেলিয়াম দিয়ে হয়ে যায়। পরে সেল মেমব্রেন, এটার অপশনগুলো কি? প্রেজেন্ট ইন অল ইউক্যারিওটিক সেল, হ্যাঁ সব ইউক্যারিওটিক সেলই সেল মেমব্রেন থাকে। নেক্সট ওয়ান, সেল মেমব্রেন। Cell membrane is present in all eukaryotic cell. Yes, it is true. Act as a selective barrier. Yes, it is also true. Possesses protein. Yes, cell membrane possesses peripheral,
integral transmembrane protein, isn't it? Is visible under light microscope. Oh no, we cannot see the cell membrane in the light microscope, under the light microscope. Consists only of phospholipid. No, it is the phospholipid bilayer এবং এর সাথে আরো কি আছে, প্রোটিন আছে, এখানে আরো আপনার সুগার আছে, তাই না, সুগারের চেইন আছে, কাজে এটা শুধুমাত্র অনলি ফসফোলিপিড দিয়ে সেল মেমব্রেন তৈরি না। তাহলে মিলিয়ে দেখে নেন। এবারে আসি, অ্যাবান্ডেন্ট মাইটোকন্ড্রিয়া প্রেজেন্টিং। মাইটোকন্ড্রিয়া অনেক বেশি পরিমাণে কোথায় থাকা লাগবে, যেখানে বেশি বেশি করে শক্তি লাগবে, যেমন কার্ডিয়াক মাসল সেল সারাক্ষণ পাম্প করতে আছে, তাহলে এখানে তো অনেক শক্তি প্রয়োজন, এনার্জি প্রয়োজন, তাই না, তাহলে এখানে অ্যাবান্ডেন্ট মাইটোকন্ড্রিয়া থাকে। স্পার্ম, তাকে কত দূর পথ পাড়ি দিয়ে সার্ভিক্স থেকে, আরে ভ্যাজাইনা থেকে সার্ভিক্স হয়ে, ইউটেরাস হয়ে, ইউটেরাইন টিউব হয়ে অ্যাম্পুলতে আসতে হয়, তাহলে কত দূর পথ পাড়ি দিতে হয়। সো এই মোটিলিটির জন্য স্পার্মের মধ্যে অনেক মাইটোকন্ড্রিয়া থাকা লাগবে। অ্যাডিপোস সেল, এপিডার্মাল সেল, নো, এখানে কোনো মাইটোকন্ড্রিয়া এত বেশি থাকার প্রয়োজন নাই, কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলার সেল অফ দ্য কিডনি, এইখানে মাইটোকন্ড্রিয়া বেশি থাকতে হবে, হ্যাঁ, কারণ এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের প্রয়োজন। ঠিক আছে, কাজে এ, বি এবং ই এখানে ট্রু অ্যান্সার হবে। স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ প্রেজেন্ট। এটা কোথায় থাকে? নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা থাকবে হচ্ছে যেখানে প্রোটেকশন দরকার সেখানে, এবং একটা ময়েস্ট একটা সারফেসে থাকবে। তাহলে মাউথ ক্যাভিটি সারাক্ষণ এখানে খাবার দাবার নিয়ে নাড়াচাড়া করা, ময়েস্ট এরিয়া এখানে থাকবে, ইসোফ্যাগাস এখানেও থাকবে, ভ্যাজাইনা এখানেও থাকবে, কিন্তু রেকটাম আর প্যারানাজাল সাইনাস এইখানে এরা থাকবে না। ঠিক আছে, রেকটামের ওখানে আপনার সিম্পল কলামনার, প্যারানাজাল এয়ার সাইনাসের ওখানে সুডো স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম থাকবে। পরেরটাতে যাই, কোলাজেন ফাইবারস আর মেইনলি ফাউন্ড ইন। কোলাজেন ফাইবারটা কোথায় বেশি থাকবে? এটা সেই সব জায়গায় বেশি থাকবে যেখানে, যেগুলো টেনসাইল স্ট্রেস নিয়ে কাজ করে, হ্যাঁ, অনেক বেশি স্ট্রেস পড়ে, যেগুলো টেন্ডন স্ট্রেস পড়ে এখানে থাকবে, বোনস এখানে স্ট্রেস পড়ে, হ্যাঁ, এখানে থাকবে। লার্জ আর্টারি, ওইখানে কি টেন্ডন বোনের মতো ওদের ভারী কাজ করতে হয় নাকি? না, ওখানে থাকবে না। অ্যাপোনিউরোসিস এইখানে থাকবে, হ্যাঁ, অ্যাপোনিউরোসিস এখানে থাকবে। রেড বোন ম্যারো এখানে থাকবে না, রেড বোন ম্যারোতে থাকবে না। পরেরটাতে যাই, রেটিকুলার ফাইবারস আর অ্যাবান্ডেন্ট ইন। রেটিকুলার ফাইবার কোথায় কোথায় থাকবে? যেখানে আপনার একটা ফাইন নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার তৈরি করতে হবে সেইখানে থাকবে। অনেক সেল একটা জালিকার মতো জিনিস তৈরি করতে হবে সেখানে থাকবে, স্প্লিনে থাকবে রেটিকুলার ফাইবার। আপনার লিম্ফ নোড এখানে থাকবে, ঠিক আছে, রেড বোন ম্যারো সেখানেও থাকবে। কিন্তু এন্ডোনিউরিয়াম হচ্ছে আপনার একটা নিউরনের নার্ভ ফাইবারের একটা কাভারিং। ডার্মিসটা হচ্ছে স্কিনের দুইটা লেয়ার থাকে, এপিডার্মিস ডার্মিস, সেই জায়গাটা, এই দুই জায়গায় রেটিকুলার ফাইবার থাকবে না, কিন্তু স্প্লিন, লিম্ফ নোড, বোন ম্যারো এইসব জায়গায় থাকবে। টেন্ডনটা কেমন? এটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু টেন্ডন। এটা ঠিক আছে, উত্তরটা ঠিক আছে। ইলাস্টিক এর নেচার না, টেন্ডনের মধ্যে কোনো ইলাস্টিক ফাইবার থাকে না। রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু, হ্যাঁ, টেন্ডনের মধ্যে যে কোলাজেন ফাইবারগুলো এগুলো ইউনিডিরেকশনাল, একই ডিরেকশনে থাকে, এবং এই জন্য এটা হচ্ছে রেগুলার ডেন্স কানেকটিভ টিস্যু। কম্পোস্ট অফ কোলাজেন অ্যান্ড ইলাস্টিক ফাইবার, না, এখানে ইলাস্টিক ফাইবার থাকে না, অনলি কম্পোস্ট অফ কোলাজেন ফাইবার, নট ভাস্কুলার। টেন্ডনটা ভাস্কুলার না, ঠিক আছে। কোলাজেন ফাইবারস এর প্রেজেন্টিং কোথায় থাকে? ওই যে একটু আগেও ছিল এরকম একটা প্রশ্ন, যেগুলো টেনসাইল স্ট্রেস নিয়ে কাজ করে। বোন এখানে থাকবে, কার্টিলেজ সেখানে থাকবে, টেন্ডন সেখানে থাকবে, ওয়েট বেয়ারিং যে স্ট্রাকচার গুলো, মানে যেসব জায়গায় দিয়ে ওয়েট পাস হয় সেই সব জায়গাতে থাকবে কোলাজেন ফাইবার, কিন্তু স্প্লিন, লিম্ফ নোড এসব জায়গায় থাকবে রেটিকুলার ফাইবার। নেক্সট ওয়ান ইজ রেসিডেন্ট কানেকটিভ টিস্যু সেল কোনগুলো? রেসিডেন্ট সেল হচ্ছে ফাইব্রোব্লাস্ট, এটা রেসিডেন্ট। ম্যাক্রোফেজ রেসিডেন্ট, টিস্যু ম্যাক্রোফেজ নাম বলে। মনোসাইট, এটা হচ্ছে আপনার ওয়ান্ডারিং, কিন্তু মনোসাইটটা যখন টিস্যু স্পেসে যায় তখন ওটাকে আমরা বলি ম্যাক্রোফেজ, ওটা হচ্ছে রেসিডেন্ট। অ্যাডিপোসাইট, এটা রেসিডেন্ট। মাস্ট সেল এর ব্যাপারে কি? মাস্ট সেলটা এটা আপনার ইনঅ্যাক্টিভ থাকে যখন আপনার ব্লাডে সার্কুলেটেড অবস্থায় থাকে, কিন্তু এটা ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে টিস্যু স্পেসে গিয়ে, ঠিক আছে, বোন ম্যারো থেকে তৈরি হয়, ব্লাডের মাধ্যমে এর এখন একটা টিস্যু স্পেসে গিয়ে সেখানে ডিফারেন্সিয়েটেড হয়, এই জন্য এটাকে রেসিডেন্ট হিসেবেই ধরে নেওয়া হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অনেক দ্রুত বলতে হলো আমাকে, হয়তো 2 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় শেষ করা। আপনাদের কোনো উপকারে লাগলো কি না একটু বলেন।